প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। সারা বাংলাদেশ একটি বিষয় নিয়ে আলোচনা চলছে, সেটি হচ্ছে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের আস্থা রয়েছে কিনা, সেনাবাহিনী কি বলছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেইগুলো। রিফাইন্ড আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে, এমনটি বলেছেন হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক। এর প্রতিক্রিয়াও জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান। তিনি বলেছেন এটি অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক বক্তব্য। আসলে রাজনীতিতে কি ঘটছে এই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু সেনাবাহিনীর প্রতি আস্থা। আলোচনার জন্য স্টুডিওতে আছেন নুরুল ইসলাম মনি, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক। স্বাগত আপনাকে। আমরা যে বলছিলাম যে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের আস্থা রয়েছে কিনা, এই বিষয়টি নিয়ে আপনার কাছে জানবো, কিন্তু তার আগে আমি একটু নুরুল ইসলাম মনি আপনার কাছে জানতে চাই। এই যে বলা হচ্ছে যে এটি একটি অপরিপক্ক বক্তব্য এবং বক্তব্যটি রাজনৈতিক স্টানবাজি ছাড়া কিছুই না, আসলে পুরো ঘটনাটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? বিশ্লেষণ যদি করি, বাংলাদেশের সেনাবাহিনী একটা আস্থার জায়গা এবং সর্বশেষ আস্থার জায়গা বাংলাদেশের একটি সেনাবাহিনী। এই দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনীর বিকল্প কিছু আছে কি না, যদি থাকে তাহলে তারা এরকম বক্তব্য রাখতে পারে। আবার স্লোগান কোথাও দেখলাম, স্লোগান উঠছে, সাজিদ আলম তার স্ট্যাটাসে লিখছেন যে কি বলে ওদের দলের নামে এনসিপি অথবা নাকি ওয়াকার। তো ওরা কি মানে আর্মি পরিপূরক কিনা, আর্মির কন্টেম্পলেটিং কিনা, সেটা তো ঠিক না। আর্মি কি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে না? কোশ্চেন হলো যে এখন যে আর্মি যা আছে, আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে তাহলে এটা আপনার 9 মাস পরে প্রকাশ করলেন কেন, এটা রাখলেন কেন আটকে? এরকম যদি পরিস্থিতি থাকতো, গত 5ই আগস্ট ঘটনা ঘটেছে, আর আজকে আপনি মার্চ মাসে বা এপ্রিল মাসের শেষ, মানে মার্চের শেষে এসে বলতেছেন যে আপনার কাছে এরকম তথ্য ছিল। এটা যেমন একদিকে ঠিক হয়নি, আর যেটা অত্যন্ত সত্যি কথা যেটা হলো, সেনাবাহিনীর প্রধান তখন যে ভূমিকা পালন করেছে, বাংলাদেশকে একটি বৃহত্তর মানে অরাজকতা থেকে এবং একটা গৃহযুদ্ধ থেকে মোটামুটি রক্ষা করেছেন বলা যেতে পারে। এবং সেজন্য আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে আমি ধন্যবাদ দিতে চাই, আমি ধন্যবাদ রিয়েলি দিতে চাই। এবং তারা দেশের ক্রান্তিকালে যে ভূমিকা এবং যে দায়িত্ব পালন করছে, সেটা দেশে একটা পরিণতিযোগ্য দায়িত্ব। এরকম সাধারণত এই বাংলাদেশ স্বাধীনতার পরে দুজন মানুষ এই কাজটা করেছেন। একটা হলো জেনারেল নুরুদ্দিন সাহেব করেছেন, এরশাদ সাহেবকে না বলেছিলেন, আর তিনি করেছেন এখন এই বর্তমান ওয়াকারুজ্জামান সাহেব। তিনি তখন সেনাপ্রধান হিসেবে তিনি না করেছিলেন এই যে শেখ হাসিনাকে। কাজেই বাংলাদেশে একটা চরম জঘন্য অবস্থা থেকে, একটা বাজে অবস্থা থেকে, একটা দেশের গৃহযুদ্ধ থেকে একবার রক্ষা হয়েছে এবং হাজার লক্ষ মানুষ এখানে রক্ষা পেয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা যে প্ল্যান করেছে, সেগুলো তো আস্তে আস্তে মানে আনাত হচ্ছে, মানুষ জানতে পারছে। সেই সব প্ল্যান বাস্তবায়ন হলে সত্যি সত্যি দেশের চরম বিপর্যয় নেমে আসতো এবং দেশের স্বাধীনতা এমনি চলে গেছিলো, সার্বভৌমত্ব চলে গেছিলো, সেটা পুরোটাই চলে যেত। এই একটা দিক। দ্বিতীয় হলো, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা, রাজনীতিবিদদের মুখোমুখি করা, এটা একেবারেই ঠিক হয়নি। যে ছেলেরা এই কাজটা করেছে তারা রাজনীতি অত্যন্ত নতুন। আমি বলবো যে বিষয়টা, সকল বিষয়ে দেশের অবস্থা সকল কিছু বুঝেই কেমন কথা বলা উচিত। আমাদের দেশটা অত্যন্ত ছোট, আমরা কি কথা বললে তার ইমপ্লিকেশন কি হতে পারে, তার ইম্প্যাক্ট শেষ পর্যন্ত গিয়ে কি হতে পারে, সেইগুলো চিন্তা করার জন্য আমি নতুন যারা রাজনীতি এসছে তাদের আমি এটা অনুরোধ করবো এই বিষয়টা আগে ভাবার জন্য, পরে কথা বলার জন্য, আগে ভাবার জন্য। আমি ফিরবো জনাব আনিস আলমগীর, আপনার কাছে জানতে চাই, অনেকগুলো বিষয় এসেছে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট এসেছে একাধিক, সেনাবাহিনীর সঙ্গে কি কথোপকথন হয়েছে সেটি একটা বদ্ধ রুমে হয়েছে, কিন্তু সেটি সোশ্যাল মিডিয়ায় এভাবে আসতে পারে কিনা, সেনাপ্রধান তিনি তার দায়িত্বশীলতার জায়গা থেকেও তার বক্তব্য দিয়েছেন, সব কিছু মিলিয়ে পরিস্থিতি কেমন আছে এখন? প্রথমত আমি ধন্যবাদ জানাই যে বিষয়টা নিয়ে আমাকে কথা বলার জন্য আপনারা যে আমন্ত্রণ জানিয়েছেন। এটা 2 দিন ধরে একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছিল সারা দেশে। আসলে কি হয়েছিল, এই ধূম্রজাল যেটা ধোঁয়া তোলার পেছনে একটা উদ্দেশ্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে হেয় করা এবং বিশেষ করে সেনাপ্রধানকে প্রো ইন্ডিয়ান একটা লেভেল দেওয়া। কারণ এই বক্তব্যের মধ্যেই আছে যে ভারতের প্রেসক্রিপশনে এবং আওয়ামী লীগকে রিফাইন করার একটা চলছে এবং ভারতীয় আধিপত্য এখানে চলতে দেওয়া যাবে না। তো রাস্তায় যে মিছিল হচ্ছে, সে মিছিল হাসনাত না ওয়াকার, ওয়াকার না হাসনাত, এই মিছিল হচ্ছে।
তার মানে টোটালটাই একটা মনে হচ্ছিল যে ৭৫ পরবর্তীতে খালেদ মোশাররফের বিরুদ্ধে যেভাবে প্রো ইন্ডিয়ান একটা ব্লেম দিয়ে একটা ম্যাসাকার এখানে হয়েছিল, সেরকম একটা প্ল্যান এই সমস্ত লোকদের মাথায় ছিল। এরা এখানে একটা গৃহযুদ্ধের দিকে যাওয়া, ভাই যেভাবে বললেন যে রাজনীতিবিদদেরকে সেনাবাহিনীর মুখোমুখি করে দেওয়া, এই সমস্ত প্ল্যান এগুলোর অংশ। এবং সেই জঙ্গি কায়দায় যে মিছিল করা, বিভিন্ন জায়গায় বাইরের দেশ থেকে এদেরকে নির্দেশ দেওয়া, বাইরে বসে বসে যে ওদের যে মুরব্বীরা আছে যাদের কথা এরা নাচে, তো সার্বিক পরিস্থিতিতে মনে হচ্ছিল বাংলাদেশকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা এদের লক্ষ্য। প্লাস এরা সরকারের উপর একটা কর্তৃত্ব ফলাচ্ছে কিন্তু দীর্ঘদিন থেকে, শুরু থেকেই বলতে পারেন। এই কর্তৃত্ব সেনাবাহিনীর উপরে যাতে ফেলতে পারে, সেনাবাহিনীর উপরে একটা দখলদারিত্ব চাচ্ছিল। সেই দখলদারিত্বের উদ্দেশ্য নিয়েই তারা এই গল্পটা ফেঁদেছিল। এইটা যে একটা গল্প এবং এটা যে একটা ফাঁদ, এটা কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি বলেছি এবং আমাকে কাউন্টার করে, মানে এই গল্প, এই ফাঁদ দিয়ে লাভটা কার হচ্ছে? যারা সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিচ্ছেন, জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সংগঠকগণ রয়েছেন দুজন, তাদের এখানে লাভ না লাভটা কার? বললাম তো আপনাকে, সেনাপ্রধানকে হেয় করা, সেনাপ্রধানকে ইভেন প্রাণাঘাতী মানে করা, যে যাদের, এবং কেউ কেউ আবার আরেক পার্টির এক নেতা বলতেছেন প্রয়োজনে আমরা ক্যান্টনমেন্ট গুটিয়ে দেব, যে এবি পার্টির সেক্রেটারি জেনারেল বলতেছিল। সে এই যে একটার পর একটা উস্কানি, এই উস্কানিগুলো তো আমি বললাম ৭৫ পরবর্তী যেভাবে হয়েছিল একটা ম্যাসাকার তৈরি করা, একটা গৃহযুদ্ধের দিকে যাওয়া, এই ধরনের মেন্টালিটি নিয়ে বর্তমান সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে সব কিছু ঠিক আছে, কিন্তু শুরু থেকেই যেটা আমরা বলছি একটা ইনক্লুসিভ সোসাইটি আমাদের গড়ে তোলার যেটা দরকার ছিল, যেটা শেখ হাসিনা ভেঙে গেছেন, শেখ হাসিনা ভেঙে দিয়েছিলেন। আমাদের ইনক্লুসিভ সোসাইটি নাই, আমরা বিএনপি আওয়ামী লীগ একজনের জানা যায় পর্যন্ত যায় না, তো এটা তো একটা দেশ হতে পারে না। একজনের মৃত্যুতে শোক প্রকাশ করা যায় না, সোশ্যাল গ্যাদারিংয়ে একজন আরেকজনের সাথে ছবি তুললে এটা নিয়ে ট্রল করা হয়। তো তাহলে আমাদের সোসাইটিতে আমরা কোন জায়গায় চলে গেছি? সেই জায়গা থেকে আমাদের ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা চেয়েছিলাম একটা ঐক্যবদ্ধ জাতি, যাতে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি, কারণ আমাদের এরকম একজন বিশ্ব পরিচিত নেতা আছেন। কিন্তু আমরা দেখছি খণ্ড 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 হচ্ছে, আর এরা আরেকটা করতেছে যুদ্ধ লাগানোর জন্য। যুদ্ধ লাগানোর জন্য আমি একটু যোগ করে, আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া তিনি বলেছেন যে তাদের ৫ই আগস্ট যদি শেখ হাসিনা পতন না হতো তাহলে তাদের সশস্ত্র সংগ্রামের একটা প্রস্তুতি। আমি সেই জায়গায় আসতেছি। দেখেন, হাসনাত স্ট্যাটাস দিয়ে বলল তাদেরকে ডেকে নেওয়া হয়েছে এবং তাদেরকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। আসিফ সজীব সঙ্গে সঙ্গে আবার ছেড়ে দিলেন সেনাপ্রধান, সেনাপ্রধান খুব বুকের উপর পাথর রেখে মেনে নিয়েছেন। তবে কোন সংযোগটা দেখেন, ও স্ট্যাটাস দিয়েছে, এই সঙ্গে সঙ্গে এটা ছেড়েছে। তার মানে উদ্দেশ্য, টার্গেট হচ্ছে সেনাপ্রধান। তো সেনাপ্রধানকে উদ্দেশ্য করে এগুলো করার মানে কি? মানে হচ্ছে যে এখানে একটা ধূম্রজাল সৃষ্টি করা, সরকারের সাথে ইউনূস সাহেবের সাথে ওয়াকারের একটা বিরোধ লাগিয়ে দেওয়া, এবং সেটা আরও বড় আকারের এই আমাদের যেই আপনার রোড ম্যাপ নিয়ে আমরা দিকে যাচ্ছি, নির্বাচনের দিকে যাচ্ছি, সেটাকে ব্যাহত করা। এবং এই দুইজনের যখন এটা বলছিল, ওদের আরেকজন সেক্রেটারি জেনারেল যে আছে, ওই যে পাটোয়ারি, সে আবার গত রাতে বলছে যে না, এটা একটা শব্দটা কি বললো, অনাকাঙ্ক্ষিত বলে না, অন্য কি একটা শব্দ বলেছে, যে এটা উচিত হয় নাই আর কি। তার আজকে আরেকজন দেখেন, সার্জিস আলম, তার বক্তব্য আবার অন্য নতুন সুর। এই গত 2 দিন ধরে দেশের মধ্যে এত কিছু হচ্ছে, তখন কিন্তু মুখে তালা দিয়ে রাখছিল, আর এখন বলছে যে না, আমাদেরকে ডেকে নিয়ে গেছিল, আমরা নিয়ে নাই, আমরা নিজেরাই গিয়েছি, এবং এটি শিষ্টাচার বহির্ভূত। প্লাস আরেকটা যেটা বলতেছে যে আমি এইভাবে দেখি না, আমাদেরকে একটা বড় ভাই সুলভ একটা দিয়েছিলেন আমাদের, কিন্তু এটাকে যেভাবে হাসনাত যেভাবে নিচ্ছে, সেভাবে আমাদেরকে যেভাবে বলছে, আমাদেরকে চাপ দেওয়া হয়েছে যে তোমরা আওয়ামী লীগকে আমরা একটা আওয়ামী লীগ দেবো, সেটা করে দেবে, সেটা ঠিক না। এটা ছিল কথার কথা, একটা ইনফর্মাল আলোচনায় যেভাবে কথা হয় সেরকমই কথা। উনি এই কথা বলেছেন এই জন্যই যে
উনি বলেছেন যে একটা ইনক্লুসিভ নির্বাচন না হলে আমরা বহির্বিশ্বের কাছে এটা একটা গ্রহণযোগ্যতা আমাদের ওইভাবে নানা থাকে না। রকম কথা আসছে, এই বিষয়গুলো নিয়ে আমি ফিরবো। জনাব নুরুল ইসলাম মনি, আপনার কাছে জানতে চাই যে এই যে অনেকগুলো বিষয় আসছে, ছাত্ররা এবং প্রধান উপদেষ্টা এরা কি আলাদা কিনা? কারণ প্রধান উপদেষ্টার যে পরিষদ রয়েছে সেখানে ছাত্রদের সদস্যরা রয়েছেন এবং পাশাপাশি প্রধান উপদেষ্টা বলেছেন তার নিয়োগকর্তাও ছাত্ররা। এবং পাশাপাশি আমি যদি একটু আরেকটু বলি, আওয়ামী লীগ সম্পর্কেই বলি, রিফাইন আওয়ামী লীগের কথা আসছে, যেটা বলা হয়েছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে কোনো ব্যান করার কোনো সিদ্ধান্ত তিনি এই মুহূর্তে নিচ্ছেন না। কিন্তু তার সরকারে যে উপদেষ্টা পরিষদ রয়েছেন তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগ আসতে পারবে না। দুই রকম কথা হয়ে যাচ্ছে। আপনার এই সকল কথা, এর আগে একটা কথা আছে, সেই কথাটা আগে বলতে চাই। সেটা হলো এই দেশ, প্রথম দেশকে ভাবতে হবে, তারপর দেশের স্বাধীনতাকে ভাবতে হবে, আর সার্বভৌমত্বকে ভাবতে হবে, আর তার দেশের সীমানা অখণ্ড রাখা এটা ভাবতে হবে। এইটা ভেবে সিদ্ধান্ত নিয়ে কথা বলা উচিত প্রত্যেকটা মানুষের, যে এইটার ফলাফল কি হতে পারে। আমরা কি দেশটাকে আরেকজনের হাতে তুলে দিতে চাই? আমরা সেই জন্য সেনাবাহিনীকে দুর্বল করতে চাচ্ছি কিনা? এটা হলো প্রথম প্রশ্ন। এই প্রথম প্রশ্নের পরে অনেক ডেরিভেটিভস হতে পারে, আমি অনেক আলোচনা করতে পারি। প্রধান উপদেষ্টা কী বললেন, তার সাথে পারিষদরা কী বললেন, এগুলো তো মানে বাবু যত বললেন পারিষদ বলে তার শতগুণ। ব্যাপারটা এইরকমই হয়েছে অনেকটা। উনি বললেন যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ করার কেউ না, জনগণই দেশে সিদ্ধান্ত নেবে। ফাইন, জনগণই তো সিদ্ধান্ত নেবে, সকল সিদ্ধান্ত জনগণই নেবে। প্রফেসর ইউনূস বসে আছেন যেখানে, সেখানে তো জনগণের সিদ্ধান্ত। আবার আরেকজন গভর্নমেন্টে বসবেন, সেটা জনগণের সিদ্ধান্ত আসবে। যদিও শেখ হাসিনা গত মানে 15 বছরে জনগণের সিদ্ধান্ত ছাড়াই বসেছিল, ইন্ডিয়ার সিদ্ধান্তে বসেছিল। কাজেই এইটা হলো প্রথমত আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য কোন কোন ইনস্টিটিউশন দরকার, কোন মানুষগুলোকে দরকার, সেই মানুষগুলোকে অক্ষুণ্ণ রাখা, মানে তাকে বিভ্রান্ত সৃষ্টি না করা হলে প্রথম কাজ একটা দেশে সকল নাগরিকের এই কাজটা। এটা আমাদের স্বাধীনতাকে ঠিক রাখার জন্য, সার্বভৌমত্বকে ঠিক রাখার জন্য। সেখানে নতুন সংগঠন এক একজন এক এক কথা বলছে, কথা তো ইনকনসিস্টেন্ট করা তারা প্রথম থেকেই বলে আসছে। যেটা বলেছেন যে ওরা ভিতরে বলে, এক প্রফেসর ইউনূস বললেন এক কথা, তার আরেকজনে বলে এক কথা। কিছুদিন আগে দেখছেন নির্বাচনের প্রশ্নে আসিফ নজরুল একটা স্ট্র্যাটেজি দিলেন এক ধরনের, ধর্ম প্রতিমন্ত্রী দিলেন আর এক ধরনের। মানে এদের মধ্যে ইনকনসিস্টেন্সি বিলং করে এবং তারা অ্যাকচুয়ালি ডিসিশন নিতে পারেন এখনও। রিজনটা হলো এই যে যারা আসছে, যারা উপদেষ্টা মণ্ডলী তো অ্যাকচুয়ালি রাষ্ট্র চালাবার মতন পরিস্থিতি কখনো তারা মুখোমুখি করেন এবং সেই স্কিল নাই, সেই অ্যাবিলিটিও নাই। সেই কথা আপনারা এখন 7 মাস পরে বলছেন কেন? যখন উপদেষ্টা মণ্ডলী তৈরি হলো তখন কেন বললেন না? 8 তারিখে তৈরি হয়েছে, আমি অগস্ট মাসে, সেপ্টেম্বর মাস থেকে এই কথা সব জায়গায় আমি 30-40টা 50টা টকশো করেছি। সব টকশোতে কম বেশি বলার চেষ্টা করছি, সব টকশোতে সব জায়গায় আছে। আজকে বলছি তা নয়, আমাদের দল ইচ্ছে করেই, আমি যেমন এই ছেলেপেলেরা যখন এনসিপি করছে তারা টাস করে একটা কথা বলতে পারে, আমরা অনেক কথা বলতে না, আমরা কিছু দায়িত্ব নিয়ে কথা বলতে, একটা দেশকে ঠিক রেখে তারপর কথা বলতে। আমি বড় না দেশটা বড়, যদি আমি চিন্তা করি সেই হিসেবে দেশ বড়, তাহলে আমাকে একটু সাবমিসিভ থাকাটাই স্বাভাবিক। যে কারণে আমরা চাই নির্বাচন কালকে হোক, এটাই আমরা চাই, কিন্তু আমরা বলি না। আমরা বলছি যে নির্বাচন একটা যৌক্তিক সময়ের মধ্যেই হোক। কেন বলি? একটা স্টেবল করার জন্য। উনি যেটা বলছেন না, ইনক্লুসিভ, সকল মানুষকে নিয়েই। ইনক্লুসিভ বলতে বোঝায় না যে আমরা আওয়ামী লীগকে নিয়ে আর বিএনপিকে নেবো বা অমুককে নেবো, তা নয়। সকল মানুষ একটা ছাতার নিচে আসতে পারে, সেটাই ইনক্লুসিভ একটা দেশের। উনি যেমন বলেন যে জানা যায় না, একজন মানুষের সাথে ছবি তুলতে পারে না, ট্রল করে। বাস্তবতা সেই কাজটা শেখ হাসিনা করে গেছে, এটা সত্যি করে গেছেন। এবং সে কারণে ধরেন এই এন্ট্রি দ্য ড্রাগন, এক্সিট দ্য টাইগার, কী জন্য এরকম আছে না, এন্ট্রি দ্য টাইগার আর এক্সিট দ্য ড্রাগন, ব্যাপারটা এরকমই হয়। এইখানে বিএনপি বা কেউ যদি এখানে এই লাইনে আওয়ামী লীগের বিপক্ষে যারা আসে, আওয়ামী লীগের শেখ হাসিনার বক্তৃতা তো ভেসে বেড়াচ্ছে, তাদের আমরা দেখে দেবো করবো, তারা তালিকা করে রাখো, তাদের আমার ছাত্রলীগের গায়ে, ছাত্র দলের গায়ে, মানে কী বলে যুবলীগের গায়ে যে হাত দিয়েছে তাদের হাত ভেঙে দেবো, এগুলো সব রাখো, নোট করে, এগুলো আছে। কোশ্চেন হলো একটা, শেখ হাসিনার বক্তৃতা অনেক আছে, অনেক আগে একবার বলছেন একটা লাশ পড়লে 10টা লাশ পড়বে। এই দেশের আওয়ামী লীগের লোকের কি শাড়ি চুরি করে বসে আছে? এইসব অনেক কথা বলেছেন শেখ হাসিনা। কাজে সেই সব কথার উনি ক্ষমতায় বসে আবার বাস্তবায়ন করেছেন, আবার লুটপাট করেছেন। এই লুটপাট বাস্তবায়ন সব মিলিয়ে যে দেশের যে পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উনি যেটা বলেছেন, আমিও সেটা স্বীকার করি বা বলি, প্রফেসর ইউনূস আমাদের একটা জায়গা, যে জায়গাটা বিশ্ব দরবারে তার একটা পরিচিতি যেমন আছে, সম্মানও আছে, আমরাও সম্মান করি তাকে।
তার নেতৃত্বে দেশটা এমন একটা জায়গায় যাক যেখানে আমরা কেউ আর হানাহানিতে লিপ্ত না হই, আমরা ক্ষতিগ্রস্ত না হই, এবং দেশটা সার্বভৌমত্ব নষ্ট না হয়, স্বাধীনতাটা ঠিক থাকে। আপনার প্রত্যাশার জায়গা, কিন্তু সেনাবাহিনী হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত। আমি তো বললাম সেনাবাহিনীকে যখন আক্রমণ করা হয়, সেটা রাজনীতিবিদরাই করুক, রাজনীতির লোকজনই করুক বা জনগণই করুক, তখন সার্বভৌমত্বটা কোথায় যে দাঁড়ায় দেশে? সার্বভৌমত্ব দাঁড়ায় না। সেনাবাহিনীতে আক্রমণ করা হলো, আমি তো এই প্রথম যখন আপনি জিজ্ঞেস করছেন প্রথম প্রশ্নে পড়েছি আমাদের বুঝে কথা বলা উচিত, এর ইমপ্লিকেশন কি, ইম্প্যাক্ট কি হবে। আমরা যদি সেনাবাহিনীকে দুর্বল করি, অর্থ কি আমরা কি দেশ চাই না চাই না, এই প্রশ্ন আসে কিন্তু। কারণ আমরা দেশটার কার হাতে তুলে দিতে চাই কিনা। আমাদের সেনাবাহিনী না থাকলে কি হয়, সেনাবাহিনী না থাকলে কি হয় সেই বোঝার বয়স আমাদের মনে করি না এনসিবির যারা আছেন তাদের এই বিষয়টা এখনও গভীরভাবে চিন্তা করেন যে সেনাবাহিনী সম্পর্কে আমরা প্রকাশ্যে কোনো কথা বলতে পারি কিনা। আর বললেও যদি কোনো ক্ষোভও থাকে, আপনার যদি ক্ষোভ, আপনাদের নিরসন করার অনেক রাস্তা আছে। আপনার এই রাজনৈতিক, আজকে একজন স্ট্যাটাস দিয়েছে, আমরা রাজনৈতিক প্রোগ্রাম করতে পারতাম, তাদের সাথে আলোচনা করতে পারতাম, বা আমরা একটা সিদ্ধান্ত নিতে পারতাম, সেই কাজগুলোই তাদের করণীয়। কিন্তু এইরকম প্রকাশ্য ওপেন করে আবার কেউ কিছু কিছু মানুষ আছে ইউটিউবাররা, তারা ইনস্টিগেট করে, তারা করে প্রোপাগেট করে, এবং তারা উস্কানিমূলক কথাবার্তা বলে যে সেনাবাহিনীকে এই করা হবে, মানে অমুক করে দেওয়া হবে, তমুক করে দেওয়া হবে, এই যে বিভিন্ন লোকেরা বলছে। এটা একেবারেই আমি বলবো নেহাত, আমি মানে বিনয়ের সাথে বলতে চাই, এটা দেশের স্থিতিশীলতার জন্য, সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক এবং ক্ষতিকর। এবং সেই সাথে বলবো সেনাবাহিনীর প্রতি, মানে সেনাবাহিনী যে দায়িত্ব পালন করেছেন বিগত দিনে, আমি মনে করি সেনাবাহিনীর এই সুনামটা অক্ষুণ্ণ থাকবে এবং দীর্ঘদিন এই দেশের মানুষ মনে রাখবে। এবং অন্তত এই বাংলাদেশকে যতদিন আছে, বাংলাদেশ থাকবে, এবং বাংলাদেশ থাকার কারণে মানুষ সেটা তাদের কথা মনে রাখবে, হ্যাঁ, এটা বিশ্বাস করি। এবং সেনাবাহিনীকে দুর্বল করা মানে দেশকে দুর্বল করা। সময় থাকলে মানে আমাদের আমি ফিরবো আপনার কাছে। জনাব আনিস আলমগীর, আপনার কাছে জানতে চাই, অনেকগুলো প্রশ্ন আসছে, সেনাবাহিনীকে দুর্বল করলে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত পড়ে কিনা, এবং আমরা জানি যে ভারত বিভিন্ন সময় বাংলাদেশের উপর বিভিন্ন প্রভাব বিস্তার করে, কিন্তু এইভাবে সরাসরি প্রভাব বিস্তার করছে কিনা বর্তমান রাজনীতিতে, যে সেনাবাহিনীর মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চায়, এরকম কিছু কিনা? দেখেন, বিভিন্ন দেশ তো তার স্বার্থে চাইবে না, চাইতেই পারে। সেই যখন দেখেছে যে দীর্ঘ 15 বছর শেখ হাসিনার মতো একটা সরকার এখানে ছিল, তার মানে বশবদ নাকি শব্দটা, বসংবদ ছিল, যা ইচ্ছা তা করতে পারছে। শেখ হাসিনা নিজেই তো বলে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। তো ভারত কেন চাইবে না যে তার অধীনস্থ তার সাথে মনিব আচরণ করবে, তার হুজুর করবে, অতিরিক্ত সুযোগ সুবিধা নিতে পারে, সেটা কেন চাইবে না? এই চাওয়াটাতে আমি অন্যায় কিছু মনে করি না, বরং আমরা আমাদের দুর্বলতা, আমাদের মেরুদণ্ডহীনতাকে দায়ী করব। সেটা তাদের পররাষ্ট্রনীতি, এটা তাদের পররাষ্ট্রনীতি। তারা এখানে চাইতে পারে এখন ডক্টর ইউনূসকে সরিয়ে নতুন একটা সরকার আসুক। তারা তো সরাসরি বলে দিয়েছে যে আমরা এখানে নির্বাচিত একটা সরকার চাই। ইভেন আমরা আশা করছি যে সামনে যে বিমস্টেক সম্মেলন হচ্ছে, সেখানে ডক্টর ইউনূসের সাথে মোদির একটা বৈঠকের সম্ভাবনা আছে, আমি যেটুকু দেখেছি। তো সেই বৈঠকেও এইগুলো আলোচনা হতে পারে। আমরা প্রতিবেশী, আমাদের এমন হোস্টাইল সম্পর্ক নিয়ে যাওয়া উচিত না যে আমরা একজনের আরেকজনের মুখ দেখব না। গতকালকে আপনি সেনাবাহিনী এবং এটা নলেজ আসছে কিনা, আনন্দবাজার একটা নিউজ করেছে, আনন্দবাজারের এখানে রেফারেন্স দিয়ে সময় নষ্ট করবেন না প্লিজ। হ্যাঁ, থমথমে ঢাকা এখানে না, এটা হলো তাদের একটা প্রোগ্রামই থাকে। যেমন আমাদের কিছু লোকে উস্কাইতেছে না সেনাবাহিনীকে, ওখানেও কিছু লোক উস্কাইতে থাকে। এখানে এইখানে পরিস্থিতি যেন টালমাটাল থাকে, এবং এই ঘোলাবানিতে যেন তারা মাছ শিকার করতে, এই কার্যক্রমটা তারা সবসময় করতে থাকে। এখন আপনি যদি মনে করেন যে ভারত কি বললো না বললো, তাতে আমাদের কি সুবিধা? আমরা আমাদের সেনাবাহিনীকে কি চোখে দেখি, সেটা হচ্ছে বড় বিষয়। এই সেনাবাহিনী আমরা 71 সালে যুদ্ধ করেছে, বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধে। এই সেনাবাহিনী 90-এর গণ অভ্যুত্থানে একটা অগ্রণী ভূমিকা পালন করেছে। তারপরে 24-এর যে আন্দোলন অভ্যুত্থান, সেখানেও তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। তার মানে দেখা যাচ্ছে যে আমাদের যত গণ আন্দোলন হয়েছিল, সেখানে সেনাবাহিনীর সমর্থন ছাড়া কখনো বিজয়ী হতে পারিনি আমরা। তো এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে সেনাবাহিনী জনগণের সঙ্গেই আছে। তারা রাজনৈতিক দল গঠন করেছে, আমাদের বর্তমান ছাত্ররা, জাতীয় নাগরিক পার্টি, তাদের সদস্যদেরকে ডেকে নিয়ে যেতে পারে কিনা ক্যান্টনমেন্টে, এবং তাদেরকে ডেকে নিয়ে যায় নাই। এইটাই হচ্ছে হাসনাতের বক্তৃতার, এটাই হচ্ছে অসত্য বিষয়। হাসনাতের বক্তৃতার সত্য অসত্য দুইটা জিনিস আছে। সার্জিস আলম, তিনিও মুখ্য সংগঠক, তিনি বলেছেন যে তাদের ফোনে মেসেজ হচ্ছিল এবং বলছিল যে আপনারা সরাসরি আলোচনা করতে চান কিনা, আলোচনার প্রস্তাব দিয়েছেন। তার মানে কি, প্রস্তাবটা আগে তাদের পক্ষ থেকে হয়েছিল, সেনাবাহিনী তাদেরকে ডাকে নাই। এটা তো তাদের দুইজনের বক্তৃতায় আছে এখন, যে তারা যেতে চেয়েছিল, গিয়েছে, সেখানে কথা হয়েছে। এখন রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে কথা হয়েছে। রিফাইন্ড আওয়ামী লীগ সেনাবাহিনীর
এজেন্ডা হতে পারে না। এবং রিফাইন্ড আওয়ামী লীগ একটা ভুয়া জিনিস, এটা একটা ফাঁদ। রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু নাই। রিফাইন্ড কাদেরকে নিয়ে? এই শেখ হাসিনা নিজে এই দলের এখনো সভাপতি। শেখ আওয়ামী হাসিনা লীগের পক্ষ থেকেও আমি নাগরিক টেলিভিশনে দেখলাম যে আমাকে কথা বলতে পরিষ্কার দেবেন, করা আপনি হয়েছে। যদি বারবার ইয়ে করেন আমি কথা বলতে জি পারি ঠিক না। আছে বলেন। এখন যদি রিফাইন্ড আওয়ামী লীগ যেটা বলা হচ্ছে সেটা তো একটা ফাঁদ, কারণ এখানে এই কথাতে বোঝা গেল যে রিফাইন্ড আওয়ামী লীগ কোনো বিষয় আসে নাই। বিষয় আসছে যে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে কিনা, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না হবে, এইসব রাজনীতিতে থাকা। এটা তো কেউ অস্বীকার করছে না, বিএনপি থেকে শুরু করে, যে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাদের কোনো আপত্তি নাই, এবং আওয়ামী লীগের লিডারশিপ যদি চেঞ্জ হয় তাদের কোনো অসুবিধা নাই। এখন সেনাবাহিনীর তরফ থেকে তো তাই বলা হলো, যারা অভিযুক্ত না, যারা সহি লোক, তাদেরকে দিয়ে যদি আওয়ামী লীগ আসে তাহলে অসুবিধা কোথায়? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ আসলে সেভাবে আসবে কিনা, কিংবা আওয়ামী লীগকে শেখ হাসিনা সেভাবে দেবেন কিনা। শেখ হাসিনা তো এটাকে তার বাবার সম্পত্তি হিসেবে ধরে রেখেছেন, এবং আওয়ামী লীগের লোকজনও মনে করে যে এটা তার বাবার সম্পত্তি। এটা একটা রাজনৈতিক দল হিসেবে এখন ট্রিট করছে না তারা। রাজনৈতিক দল হিসেবে যদি ট্রিট করে, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা এখানে নির্বাচন তাহলে তো করবে, আপনাকে আসবে, একটা তারা প্রশ্ন নির্বাচনে করতেই হয় আমার। আসতেই পারে। জি, তাহলে রিফাইন্ড আওয়ামী লীগ কথাটা কে আনলো? রিফাইন্ড আওয়ামী লীগ কথাটা ওই যে সেনাবাহিনীর ওইখান থেকে আসছে। তারা বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, কিন্তু এদেরকে না, যারা 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 দোষী না তাদের মাধ্যমে আসবে। এখন আমি আওয়ামী লীগ করি, আমি কেন আওয়ামী লীগের আরেকজন চোরের জন্য দায়ী হব? এবং আমার কি রাজনীতি করার কি অধিকার নাই? আমি মনে করি যে আওয়ামী লীগ একটা সহি দল, আমি তার অধীনে আমি তাকে ভোট দেব, তাকে আমি চাইবো। এখন শেখ হাসিনার তার অপশাসনের জন্য আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হবে? উনি তো একজন সভাপতি, উনার বাবার দল তো না। উনি যেভাবে ট্রিট করেন, তাহলে রাষ্ট্র তাহলে ট্রিট করছে এটা তার বাবার দল। আসলে তো তা না, আসলে তো এটা একটা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত একটা ঐতিহ্যবাহী দল। এই দলের সাথে হাজার হাজার মানুষের আবেগ জড়িত আছে। তারা চায় এই দলটা থাকুক, তারা চায় ক্ষমতায় না থাকলেও তারা একটা এমন একটা ফোর্স হিসাবে থাকুক, যাতে যারা ক্ষমতায় আছে তারা যাতে সহিভাবে চলতে পারে। তো এই জায়গায় আপনি একজনের রাজনৈতিক অধিকারকে কেন খর্ব করবেন? একজনের রাজনৈতিক অধিকার তো চাইতে পারে। এখন আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হবে সেই প্রশ্ন যদি আসে, তাহলে কীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন রাষ্ট্রের কোন আইনে করে? এখন যে আইসিটি আইন যেটা করছিল, যে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেখানে তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রশ্ন আসছিল সে ক্লজ বাদ দেওয়া হয়েছে। ইতিমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন। সেটা অন্য ধারায় করতে পারে। বাংলাদেশে আরও 2টা আইন আছে। সরকার চাইলে তো যে কোনো সংগঠনকে করতেই পারে, এবং করার মতো এলিমেন্টসও পেতে পারে। তারা খুঁজতেই পারে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতে পারে যে গণহত্যায় অংশ নিয়েছিল তারা, সেই জন্য আমরা করছি। কিন্তু কথা হচ্ছে, করলেই কি শেষ? করাটাই কি শেষ? শেখ হাসিনা তো জামাতকে নিষিদ্ধ করে গিয়েছিল, সে করা কি শেষ? পারছে? এটা 3 দিন পরে তো আওয়ামী লীগের সেই নিষিদ্ধ সংগঠনের নেতাদের সাথে সেনাবাহিনী প্রধান বৈঠক করে কিভাবে রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া যাবে সেটাই করবে। তো আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করলেন, তাতে কি হলো? 2 দিন পরে সেই আওয়ামী লীগের সাথে আপনি বৈঠক করে দেশ কেন গৃহযুদ্ধের দিকে যাবে সেটা আবার সামাল দেবেন। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ অবশ্যই রাজনীতি করবে কি করবে না সেটা রাজনৈতিক দলগুলো ঠিক করবে, এবং সেখানে সেনাবাহিনী থেকে আসতে পারে না। সেনাবাহিনী যদি বলে থাকে সেটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ আকারে আসতে পারে, তাদেরকে বলতেই পারে, এবং সেটা নাগরিক হিসাবে, একজন নাগরিক হিসাবে উনিও বলতে পারেন। উনি পার্সোনাল দৃষ্টিভঙ্গিতে, আমি যেমন বলছি, উনি কি নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলতে পারেন না আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই, ইনক্লুসিভ নির্বাচন চাই, সেই অর্থে অবশ্যই আসতে পারে। কিন্তু এমন তো না যে সেনাবাহিনী একটু গঠন করে দিচ্ছে, ভারত এখানে জড়িত হয়েছে, যেভাবে প্রচার করা হচ্ছে, এইটাই হচ্ছে ফাঁদ। এই ফাঁদে আওয়ামী লীগের লোকজন এখানে অংশ নিচ্ছে। তারাও মনে করছে যে আসলে সেনাবাহিনী চাচ্ছে আওয়ামী লীগ চলে আসুক, এবং নতুন একটা রাজনৈতিক দল আসবে। না, নতুন রাজনৈতিক দল আসছে না এখানে। আমি যেটা বারবার বলছি, এটাকে শেখ হাসিনা এখনো কবজা করে রেখেছে। শেখ হাসিনার কবজা থেকে যদি এটা মুক্তি না পায়, তাহলে এদের রাজনীতি করার অধিকার নিয়েও প্রশ্ন আসবে। কারণ এরা রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক দল কিনা সেই প্রশ্ন আসবে। কারণ গণতান্ত্রিক দল হলে তাহলে তারা একটা স্বচ্ছ লোকদেরকে তাদের আনতে হবে, একটা প্রক্রিয়ার মাধ্যমে আনতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব নুরুল ইসলাম মনি, আপনার কাছে জানতে চাই, তাহলে বাংলাদেশের রাজনীতিটা এই মুহূর্তে কি দাঁড়ালো? সেনাবাহিনীকে এক ধরনের তাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, এবং নতুন রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনারা নির্বাচনের কথা বলছেন, সেইখানেও নির্বাচন নিয়েও এক ধরনের তালবাহানা। আমি যেটা মনে করি, বাংলাদেশের রাজনীতি এখন যেটা হচ্ছে তা হলো এরকমের যে প্রফেসর ইউনূসের উপরে মানুষ আস্থা রেখে তাকেই গভর্নমেন্টে বসে ইন্টারিম গভর্নমেন্ট চলুক, এবং ইন্টারিম গভর্নমেন্ট যেসব প্রায়োরিটাইজ লিস্ট করে যে এই কাজগুলো অ্যাড্রেস করা দরকার, যেমন জিনিসপত্রের দাম কমানো বা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা,
যে সিভিল যে গভর্নমেন্ট আছে মানে ব্যুরোক্রেসি আছে তারা কাজ করে না সেটাকে সচল রাখা, এই কার্যক্রমগুলো করা দরকার, এটা মানুষ মনে করে। সেই কাজগুলো আমরা প্রত্যাশা করি সে কাজে মানে উনি কী বলে প্রফেসর ইউনূসের নেতৃত্বে সে কাজগুলো হোক। সেই সাথে মানুষের প্রত্যাশা এখন গণমানুষে আপনি যে কোনো জায়গায় কথা বললে দেখবেন সকল মানুষ প্রত্যাশা করে একটা নির্বাচন হোক, এবং এই দেশটা নির্বাচন এখন জরুরি হয়ে দাঁড়াইছে। এই কথা বলার পর থেকে নির্বাচন জরুরি হয়ে দাঁড়াইছে যে এরকম একটা কেয়াস কনফিউশন তৈরি হলে একটা ফিয়াস্কো তৈরি হবে, তাতে দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সেই বেশিটার হাত থেকে বাঁচাবার জন্য অনতিবিলম্বে প্রফেসর ইউনূসের উচিত একটা নির্বাচন করা, কারণ তার নিজের দলের মধ্যে ঘরের মধ্যেই তিনি দেখছেন উনি কথা বলছেন আবার ওরা সমালোচনা করছে, তারই পরিষদের লোকেরা। উনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমার এখতিয়ার নাই, জনগণ করতে পারে, ওনারা বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আর ওনারা এই প্রফেসর ইউনূসের সমালোচনা করে তারা বক্তব্য দিয়েছে। এবং আবার এ কথাও বলছে যে প্রফেসর ইউনূস যদি এইখানে তাদের মতের সাথে একমত না হয় তারা দরকার হলে প্রফেসর ইউনূসের উৎখাত করার জন্য তারা এরকম উৎখাত না মানে তার বিরুদ্ধে কঠোর সমালোচনা তারা করবেন। তো কোশ্চেন হলো যে যেটা গভর্নমেন্ট এখন চালায়, গভর্নমেন্টের মেশিনারি, সেই মেশিনারির মধ্যেও এই কার্যক্রম হচ্ছে না। তারপর একটা বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা যখন শপথ নেই, বিশেষ করে মন্ত্রীরা যখন শপথ নেয় আপনি দেখবেন সেখানে রাষ্ট্রীয় গোপন বিষয় গোপন রাখাটাই এটাও একটা শপথের অংশ, এবং সেটা প্রকাশ করলে কিন্তু তার শপথ ভঙ্গ হয়। আজকে ধরেন সেনাপ্রধানের সাথে যদি কোনো আলোচনা হয়ে থাকে সেই বিষয়টা তো তাদের এমনভাবে রাখা উচিত ছিল যেটা অন্তত এই দেশে কেয়াস কনফিউশন তৈরি না হয়। আজকে ওনারা নিজে যদি দেখে তাদের নিজেদের ইমেজ টার্নিশ হয়েছে অনেকখানি, কারণ এমনি মানুষ বিরক্ত পোলাপানের কার্যক্রমে, পোলাপান বলে মানুষ এখনও, মানুষকে তাদের রাজনীতিবিদ বা এরকম কোনো কিছু বলে না। আর সেনাবাহিনীর উনি যে কথা বলেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেনাবাহিনীর একজন লোক, মেজর জি আমাদের নেতা, ৭১-এ যুদ্ধ করেছেন, ৬৯-এর গণ আন্দোলনে সেনাবাহিনীর সামনে ছিল, এরশাদ পতনের আন্দোলনে মূল দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। নুরুদ্দিন সাহেব যদি সেদিন এরশাদের পক্ষ নিতেন তাহলে এই আন্দোলন সফল হতো না। আবার এই ২৪ সালের ৫ই অগস্ট সেই কাজটাও করেছে সেনাবাহিনী। আমরা যদি মেলাইন করি, আমাদের সীমা সার্বভৌমত্ব রক্ষকের দায়িত্ব মূলত পালন করে সেনাবাহিনী। আমরা জনগণ আছি ঠিকই, কিন্তু আমরা তো আনআর্মড পিপল, তারাই সামনে থাকে, তারাই একটা দেশের সীমানার স্বাধীনতা রক্ষা করে। সেখানে ভারত উস্কানিমূলক কথা বলে এবং আমাদের মধ্যে থেকে কিছু লোক উস্কানিমূলক কথা বলে। আমি বিনয়ের সাথে আপনার মাধ্যমে বলতে চাই জাতির উদ্দেশ্যে এবং লোকজনের কাছে যে উস্কানিমূলক কথা থেকে আপনারা বিরত থাকেন। আর সেনাবাহিনী তার সমর্যাদায় যেখানে আছে সেখানে তাদের রাখার চেষ্টা করেন। সেনাবাহিনী বিভিন্ন নির্বাচনে আমরা সবসময় দাবি করে আসছি সেনাবাহিনী মোতায়েন করা হোক, বলেছিলাম কেন সেনাবাহিনী মোতায়েন করা হবে, আর দাবিটা করি কেন, বিকজ দাবিটা করি যে তারা ইম্পার্শিয়াল এবং নিউট্রাল কাজটা করবে। সেই সংগঠন একটাই আছে যেটা স্বাধীনতা রক্ষা করতে পারে, সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, গণতন্ত্র রেস্টোর করার মতনও কার্যক্রম করতে পারে সেনাবাহিনী, যেটা অন্য কেউ করে না। আমি যদি মারামারি করি, ধরেন আপনি আওয়ামী লীগ আমি বিএনপি, বা আমি ধরেন যে কোনো দুইটা দল যদি আমরা গণ্ডগোল করি, এইটা মিটাবার মতন তো একটা লোক লাগবে, সেই লোকটা কোথায় আমাদের? সেই লোকটাও তো নাই। তো সেই লোকটা তারা আছে। কাজে আমি প্রফেসর ইউনূসকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে অনতিবিলম্বে দেশে একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন এবং নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার কার্যক্রম করুন, কারণ আপনারা অনির্বাচিত সরকার। শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে একটা কারণে, নির্বাচন দেয় নাই, সে কারণে শেখ হাসিনা স্বৈরাচার সারা বিশ্বের কাছে। আপনারাও যদি নির্বাচন না দেন তার কাজ তো একই হলো, শেখ হাসিনা যা করছে আপনারাও তো তাই করলেন। শেখ হাসিনা ছিল অনির্বাচিত, আপনারা অনির্বাচিত। দ্বিতীয়ত হলো যে আপনাদের কাছে প্রত্যাশা তো এটাই গণমানুষের, এদেশের সাধারণ মানুষের, যে আপনারা একটা নির্বাচন করবেন এবং একটা ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল নির্বাচন তারা করবেন, সেই নির্বাচিত গণপ্রতিনিধিরা থাকবে। তৃতীয়ত আপনাদের কাছে যদি প্রশ্ন করি যে আচ্ছা আপনারা ইন্টারিম গভর্নমেন্ট, আপনারা তো নির্বাচিত না, আচ্ছা আপনারা এই ক্ষমতা আপনি একদিন তো হস্তান্তর করবেন, কোনো একদিন, যে কোনো একদিন যদি করেন সকালবেলা, সেই দিন কার কাছে দিবেন? তো নির্বাচিত সরকার ছাড়া দিবেন না, নাকি আপনাকে আর একটা অনির্বাচিত গভর্নমেন্টের কাছে দিয়ে দেবেন? যদি নির্বাচিত গভর্নমেন্টের কাছে দিতে হয় তাহলে সেই প্রক্রিয়াটা আপনারা করুন, সংস্কারের নাম বলে আপনারা টাইম ক্ষেপণ করবেন না। আমি দুইটা বিষয় বলতে চাই। একবার বলছেন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে, কেন আপনার স্থানীয় সরকারের নির্বাচন কি সরকার পরিবর্তন হয়? বিদেশি আপনার কূটনীতিক যে কার্যক্রম সে কি স্থানীয় সরকার করবে? সেটা করবে সরকারে। আচ্ছা স্থানীয় সরকার নির্বাচন করলেন, সরকারে সে একটা নতুন সরকার আসলো, নির্বাচিত হলো, সে বললো যে আমি এটা মানলাম না, কি করবেন? নির্বাচিত সরকার হওয়ার মতন পরিস্থিতি তৈরি করেন। ধরেন আপনারা বললেন আমরা সংস্কার, আমরা কেয়ারটেকার সিস্টেম আনছি না, আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে বিএনপি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আসছে, এবং বাংলাদেশে পার্লামেন্টারি ফর্মের রিফাইন্ড ফর্ম যত কথা আসছে এগুলো কি শুধুমাত্র ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য? এটা ক্ষমতা না,
এটাকে সময়টাকে প্রলম্বিত করার জন্য, অর্থাৎ তারা অনির্বাচিত সরকার এই যে এলাকা আছে তারা একটা নতুন দল করেছে। নতুন দলে ধরেন আমার বরগুনায় গেছে, আমার বরগুনার কথা বলি, একটা পানের দোকানদারের সাথে কয়েকজন লোক কথা বলেছে। এটা একটা ছবি আছে আমার কাছে কিন্তু ছবি পাঠিয়েছে যে কারা কোথায় কথা বলে। পানের দোকানদারের সাথে বসে বসে 4-5 জনের কথা বলছে। এখন এই দলটা ঘুষাতে তাদের 2-3 বছর 4 বছর সময় লাগবে। তো 4 বছরে এই সরকার কি প্রলম্বিত করা সম্ভব? 2 নম্বর হলো কিছু কিছু লোকেরা নানা জাতীয় কার্যক্রম আছে। একটা হলো স্থানীয় সরকার নির্বাচন, তারপর আছে আনুপাতিক হারে নির্বাচন। আনুপাতিক হারে নির্বাচন করবে না। ব্রিটেন যেখানে গণতন্ত্রের জন্ম হয়েছে সেখানে আনুপাতিক হারে নির্বাচন নেই, আমেরিকায় নাই, ইংল্যান্ডে নাই, মানে ইন্ডিয়ায় নাই, আমার পাশের দেশে। আমরা এখানে আনুপাতিক হারে নির্বাচন চাচ্ছি কেন? গণভোটের কথা একটা কথা আছে যে গণভোটের বিষয়, এই সংক্রান্ত সকল বিষয় সামনে আনা হচ্ছে একটিমাত্র কারণে প্রলম্বিত করার জন্য, অর্থাৎ একটা সময় ক্ষেপণ করার জন্য, যাতে নির্বাচনটা সময় মতো না হয়। তাতে যে দেশের পরিস্থিতি এইরকম তৈরি হয় যদি, তাহলে আমরা সবাই বিপদে পড়বো। আপনি তো পড়বেন, নিয়ে আমরা সবাই মিলে পড়বো। কাজে সবাই মিলে দেশটা বিপদে না পড়ে সেই কাজটা এখন করা উচিত। সেই জন্য অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আপনি মনে করেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়োজিত, তাদের প্রতি আমাদের আস্থা থাক, সেটি আমাদের কথা। পাশাপাশি বাংলাদেশের জনগণ যেটি চায়, বাংলাদেশের জনগণ স্বস্তিতে থাকতে চায়, ভালো থাকতে চায়, এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনের জন্য তারা প্রত্যাশা করে। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।